আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মাহফুজুর রহমান খান, সহকারী অধ্যাপক, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি প্রাচীর ঘেরা বাড়ি দেখতে পাচ্ছ। ছবিতে একটা প্রাচীর ঘেরা বাড়ি আর একটা প্রাচীরবিহীন বাড়ি। এই দ্বিতীয় বাড়িটা রাস্তার পাশেই বাড়িটা, তাহলে বোঝাই যায় যেহেতু রাস্তার পাশেই, রাস্তার আওয়াজ, তারপরে বিভিন্ন মানুষের আসা যাওয়া সহজেই বাড়ির ভিতরে দেখা যায়। আবার দিনে এবং রাত্রিবেলা চুরি হওয়ারও ভয় থাকে। তাহলে এই থেকে দেখা যায় কোন বাড়িটি বেশি সুরক্ষিত। তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে, প্রাচীর ঘেরা বাড়িটি বেশি সুরক্ষিত। এই আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, কারণ প্রাণীদের প্রটেক্টিভ অন্যান্য কৌশল রয়েছে। উদ্ভিদ তার প্রটেক্টিভ সেলের প্রটেক্টিভের জন্য এই কোষ প্রাচীর আল্লাহ সৃষ্টি করেছেন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ প্রাচীরের সাধারণ গঠন বলতে পারবে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বলতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা একটা সেল দেখতে পাচ্ছ। কারাগারের যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের যে কোঠরিতে রাখা হয় সেটাকে বলা হয় সেল। যে একটা ইউনিক, ওর ভিতরে আসা যাওয়া অন্যদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকে না, সে একা একা এক রুমে থাকে। এই থেকেই এই সেল নামটি হয়েছে, যদিও এই সেল প্রথম নামকরণ করেন রবার্ট হুক 1665 সালে। আমরা এই বিষয়ে একটু পরে জানবো। এই একটা সেল, প্ল্যান্ট সেল, চারিদিকে যে শক্ত আবরণ সেটাই হলো প্ল্যান্ট সেলের কোষ প্রাচীর। আমরা একটা মৌমাছির বাসা দেখতে পাচ্ছি, যে মৌমাছি যেটা হাব। এই প্রতিটি উদ্ভিদ কোষ অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই শক্ত জড় আবরণকে কোষ প্রাচীর বলে। এখানে মৌমাছির বাসাটা দেখানোর উদ্দেশ্য হলো, রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে বোতলের ছিপি বা কর্ক, যেটা সেই কর্কের পাতলা প্রস্থচ্ছেদ করে, অনুচ্ছেদ করে মাইক্রোস্কোপে এই মৌমাছির কোঠরির মতো কিছু দেখতে পান, যার নামকরণ করেন সেল। বোতলের সিপি বা কর্ক, এটা হলো ধনচে বা শোলা থেকে বোতলের সিপি তৈরি করা হয়। বর্তমানে যে প্লাস্টিক বা মেটাল দিয়ে সিপি তৈরি করা হয়, আগে এইভাবে তৈরি করা হতো না। ধনচে গাছ বা শোলা গাছের শক্ত অংশ, যেটা জাইলেম, সেইটা দিয়ে এই সিপিটা তৈরি করা হতো। যেহেতু উদ্ভিদের অংশ, এই কারণে ওইখানে যে উদ্ভিদের কোষ প্রাচীরগুলি দেখা গিয়েছে, কারণ ওইটা ছিল, ওগুলি মৃত কোষে শুধুমাত্র কোষ প্রাচীর থাকে, আর প্রোটোপ্লাস্টটা নষ্ট হয়ে যায়। মধ্যপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে এই জড় কোষ প্রাচীরের অবস্থান হয়। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আমরা একটা ডায়াগ্রামেটিক চিত্র দেখতে পাচ্ছি, যে মাঝে যে ভেকুল বা গহ্বর আর তার চারপাশে যে একটা আবরণ দেওয়া আছে। আমি আমার কার্সর দিয়ে দেখাচ্ছি। এই যে চারপাশের এই আবরণ, এইটা হলো কোষ প্রাচীর। আর এই অংশ মিডল ল্যামেলা বা মধ্য ঝিল্লি, মধ্য ল্যামেলা, আর এইখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই প্রত্যেকটা আলাদা কোষ, এই একটা মাঝে একটা কোষ। এটা ডায়াগ্রামেটিক চিত্র। এবার আমরা দেখি, এখানে 5টা স্তর আছে। 5টা স্তরের মাঝের যে লাল স্তরটা, সেটা হলো পেকটিন লেয়ার। এটাই মধ্য পর্দা বা মিডল ল্যামেলা নামে পরিচিত। এই মিডল ল্যামেলা, এটা জেলি সদৃশ, প্রথম দিকে জেলি সদৃশ থাকে পেকটিক জাতীয় পদার্থের কারণে, পরবর্তীতে সেটা শক্ত হয়। আর এই দুইটা কোষের মধ্যবর্তী একটা সাধারণ পর্দা হলো মধ্য পর্দা বা মিডল ল্যামেলা।
এই মিডল ল্যামেলার দুই পাশে দেখা যায় যে হলুদ বর্ণের যে অংশটা, সেগুলো হলো প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর। এই প্রাথমিক সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়ালের পরের দিকে যেটা কমলা বর্ণের, সেটা হলো সেকেন্ডারি সেল ওয়াল। এই প্রাইমারি সেল ওয়াল এবং সেকেন্ডারি সেল ওয়াল মিলেই হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীরের অবস্থান। তাহলে এটাই কোষ প্রাচীর। আমরা যদি এই আরেকটা ডায়াগ্রামেটিক চিত্র দেখি, যে সবার বাইরে আছে প্রাইমারি সেল ওয়াল, সবার বাইরে প্রাইমারি সেল ওয়াল, তারপরে আছে সেকেন্ডারি সেল ওয়াল, আর ভিতরের দিকে আছে মিডল, এইদিকে বাইরের দিকে মিডল ল্যামেলা। এখানে এটা হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, আর এইটা হলো মিডল ল্যামেলা। মিডল ল্যামেলাগুলি গলে গেলে কোষগুলি একটা থেকে একটা আলাদা হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আম যখন কাঁচা থাকে তখন অনেক শক্ত, একটা কোষের সাথে একটা লেগে থাকে, কাটতে অনেক শক্ত মনে হয়। যখন পেকে যায় তখন কিন্তু খুব নরম হয়ে যায়, কাটতে গেলে চাপ দেওয়ার আগেই কোষগুলি একটা থেকে একটা কোষ ধরে পড়ে। কারণ হলো তোমার তরমুজের ক্ষেত্রে একই অবস্থা। দেখো যে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা, এটা গলে যায়, পেকটিক জাতীয় পদার্থ, এটা গলে গেলে প্রত্যেকটা কোষ আলাদা আলাদা হয়ে যায়। কোষগুলি আলাদা হয়ে গেলে সেটা আমরা গলে যাওয়া বুঝি, যেটা আমরা তরমুজ বা বাঙ্গির ক্ষেত্রে দেখি অনেক সময় বালি বালি মনে হয়, বা এই বালিটা আসলে বালি না, এগুলি সেলগুলি আলাদা আলাদা হয়ে যায়। এই একটা সেল, দুইটা সেলের পাশাপাশি অবস্থান, যে মিডল ল্যামেলা মধ্যবর্তী অবিচ্ছিন্ন, আর দুইটা কোষ গহ্বর যেদেরকে বলা হয় লুমেন। এখানে প্রাইমারি কোষ প্রাচীর, সেকেন্ডারি কোষ প্রাচীর। আর এই দুইটা কোষের মাঝে যোগাযোগ রক্ষা করার জন্য কিছু ছিদ্র থাকে, তাদেরকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা বহুবচনে, একবচনে প্লাজমোডেজমা। আর শিক্ষার্থীরা, তোমাদের বইতে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইতে এই ছবিটা আছে, যে মিডল লেয়ার বা প্লাজমা মেমব্রেন একটা ঝিল্লি থাকে। এই ঝিল্লির উপরে প্রথম দিকে এই প্রাইমারি সেল ওয়াল গঠিত হয়। এই প্রাইমারি সেল ওয়ালের উপরে আবার সেকেন্ডারি সেল ওয়াল গঠিত হয়। আর সেকেন্ডারি সেল ওয়াল কমপক্ষে 3 স্তর পুরু। আবার কখনো কখনো তারপরেও টারশিয়ারি কোষ প্রাচীর গঠিত হতে পারে। এখন দেখি এই মিডল লেয়ার বা প্লাজমা মিডল ল্যামেলার সর্বত্র প্রাইমারি সেল ওয়ালটা একভাবে গঠিত হয় না, কোথাও কোথাও মধ্যখানে সে গ্যাপ তৈরি করে। এই প্রাইমারি সেল ওয়ালটা যেমন এখান থেকে শুরু হয়ে এখানে এসে এখানে শেষ নয়, এখানে সে স্টপ করেছে, আবার একটু গ্যাপ দিয়ে আবার শুরু। এই যে গ্যাপ দেওয়া, এইটাকে বলা হয় পিট এলাকা বা কূপ এলাকা। যদি প্রাইমারি সেল ওয়াল গঠিত না হয় তাহলে এখানে সেকেন্ডারি সেল ওয়ালও গঠিত হবে না, কারণ প্রাইমারি সেল ওয়ালের উপরেই সেকেন্ডারি সেল ওয়ালটা গঠিত হয়। তাহলে এই অঞ্চলটা একটা পিট বা কূপ এলাকা থাকে। আর এই কূপ এলাকা থাকার কারণ হলো এই কোষটি, এইখানে যে কোষটা আছে, এই কোষটা তার পার্শ্ববর্তী কোষের সাথে দ্রব্যের বিনিময়ের জন্য একটা প্যাসেজ রাখে। এই প্যাসেজটা, এই কোষও সেম যখন তৈরি হয় তখনও এই কোষের সাথে সংযোগের জন্য এরা পাশাপাশি একই অবস্থানে উল্টাভাবে প্যাসেজটা তৈরি করে। এই জন্য এদেরকে বলা হয় পিট পেয়ার বা পিট মেমব্রেন। এই মাঝে যে মেমব্রেনটা থাকে সেটাকে হলো পিট মেমব্রেন, আর দুইটা পিট এলাকাকে বলা হয় পিট পেয়ার। বহুত একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টি স্তরে বিভক্ত দেখা যায়। মধ্য পর্দা, মাইটোটিক কোষ বিভাজন, মাইটোটিক হলো মাইটোসিস আমরা যেটা বলি, সেটা মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। এই পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে প্রথম দিকে এটি জেলির মতো থাকে। এটি দুটি কোষের সাধারণ পর্দা, এই যে মধ্যপর্দাটা, যা বিগলিত হয়ে গেলে কোষ দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায় বা আলাদা হয়ে যায়। এবার আসি প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপর, এই যে মিডল ল্যামেলা বা মধ্য পর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে, তাই বলছে প্রাথমিক প্রাচীর।
মধ্যপর্দার অন্তঃতলে এটি তৈরি হয়। এই মধ্যপর্দা থেকে কোষের দিকে, কোষের যে লুমেন আছে, কেন্দ্রের যে গহ্বর, তাকে বলা হয় লুমেন। সেই লুমেনের দিকে এই প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল গঠিত হয়। সেকেন্ডারি প্রাচীর, কোন কোন কোষে প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ, লিগনিন জমা হয়ে অধিকতর পুরো আবরণ তৈরি করে। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি প্রাচীর তৈরি হতে পারে। টারশিয়ারি মানে সর্বোচ্চ, অর্থাৎ প্রাথমিক প্রাচীর 1 স্তর পুরু, সেকেন্ডারি প্রাচীর 3 স্তর পুরু, কখনো কখনো তার উপরে আরেকটা প্রাচীর তৈরি হয়, তাকে বলা হবে টারশিয়ারি প্রাচীর। এবার আসি আমরা কূপ এলাকা। কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম হলো কূপ এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত থাকে এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে, যা পিট মেমব্রেন নামে পরিচিত। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। এটি পাড়যুক্ত বা পাড়হীন হতে পারে। পাশাপাশি দুটি কোষের মধ্যে প্লাজমোডেসমাটার মাধ্যমে সংযোগ রক্ষা করে। এখানে দুইটা শব্দ একটু নিয়ে ডিসকাস করছি, পাড়যুক্ত আর পাড়হীন। পাড়যুক্ত হইল এই প্রাথমিক কোষ প্রাচীরের পরে সেকেন্ডারি কোষ প্রাচীর গঠিত হয়। যদি দেখো এই চিত্রটায় প্রাথমিক কোষ প্রাচীরের পরে যেখানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো কিছুটা উত্তল হয়ে আছে, এই উপরের দিকে উত্তল হয়ে গেলে সেটা হলো পাড়যুক্ত, আর এখানে যদি অবতল থাকে তাহলে পাড়হীন। আমরা গ্রামে যারা বসবাস করি বা গ্রামে গিয়েছি দেখি পুকুরের চারপাশে উঁচু পাড় থাকলে সেটা হলো সপাড়, আর যদি পাড়টা উঁচু না থাকে, জমির সমান্তরাল থাকে, তাহলে অপাড়। ঠিক এখানেও সপাড় এবং অপাড় বা পাড়হীন। আর প্লাজমোডেসমাটা একটু আগে বলেছি, দুইটি পাশাপাশি কোষের মধ্যে একেবারে সরাসরি ছিদ্রপথ থাকে, যেই ছিদ্রপথগুলিকে বলা হয় প্লাজমোডেসমাটা। এছাড়াও তারা পিট পেয়ার দিয়ে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করে। রাসায়নিক গঠন, আমরা একটা কোষের প্রাচীরের রাসায়নিক গঠন আমরা দেখলে এই যে এইভাবে মিডল ল্যামেলা কালো বর্ণের আছে। প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল 3টা স্তর, মাঝে থাকে লুমেন, আর এগুলি হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন জাতীয় পদার্থের দ্বারা তৈরি। এখানে একই অবস্থা দেখাচ্ছে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল 1, 2, 3 তিনটা, আর মাঝে হলো লুমেন। আর নিচের দিকের এই ছবিটা দেখি যে সেলুলোজ, পেকটিন এইগুলি কিভাবে আমরা রাস্তাঘাটে বিভিন্ন রড, মানে যে কনস্ট্রাকশন কাজে যে রড পরিবহন করে, সেখানে দেখি যে বড় বড় লম্বা রডগুলোকে ছোট ছোট গুচ্ছে বান্ডল তৈরি করে। ঠিক এখানেও হেমিসেলুলোজগুলো বান্ডল তৈরি হয়, সেলুলোজগুলো বান্ডল তৈরি হয় এবং একটার সাথে একটা আড়াআড়িভাবে একটা একটাকে ধরে রাখে, হেমিসেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ। এটা ছাড়াও লিগনিন জাতীয় পদার্থ তাদের সাথে একত্রিত হয়ে এই কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে কোষ প্রাচীরে পেলাম আমরা সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে, যাকে বলা হয় পেকটিন। এরা বিগলিত হয়ে গেলে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এছাড়া অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইলান্স, অ্যারাবেন্স, গ্যালাক্টান্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। এগুলি পলিস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ জাতীয় পদার্থ, জাইলান্স, অ্যারাবেন্স অ্যান্ড গ্যালাক্টান্স রাসায়নিক পদার্থ। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। অনেক সেকেন্ডারি প্রাচীরে থাকে লিগনিন, কোনো প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদিও থাকে। আমরা একটা যে উদ্ভিদ দেখি, মানে আমাদের একপাশে উদ্ভিদ আছে, এই থেকে আসলে কাঠের অংশ এভাবে যে কোষ প্রাচীর, যেটা মৌমাছির খোলসের মতো, এটাকে আরো ভাগ করলে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল এভাবে। আর এই সেল ওয়ালগুলিকে ভাঙলে
যে সেলুলোজ, হেমিসেলুলোজ, বিভিন্ন তন্তু জাতীয় পদার্থ পাওয়া যায়। একই অবস্থা এখানে কার্বোহাইড্রেটের শৃঙ্খলগুলো এলোমেলো অবস্থায় আছে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ এবং 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান থাকে। সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। সেলুলোজ একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। আমরা কোষস্থ যৌগ রসায়ন অংশে আমরা শিখব যে কার্বোহাইড্রেটের 1 নম্বর কার্বনে ওএস মূলকটা উপরের দিকে থাকলে সেটাকে বলবে বিটা-ডি গ্লুকোজ। 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে গঠিত হয় একটা সেলুলোজ চেইন। আমি আবার বলছি 1000 থেকে 3000 সেলুলোজ নিয়ে হয় সেলুলোজ চেইন। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিত হয়ে তৈরি করে একটা ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে দেখা যায় যে 3000-এর সাথে আরো 100, মানে দ্যাট মিন্স প্রায় 3 লক্ষ সেলুলোজ চেইন মিলে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল বা ক্ষুদ্র তন্তু হিসাবে গঠিত হয়। 250টি মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রো হলো বৃহৎ, মাইক্রো হলো ক্ষুদ্র। 250টি ম্যাক্রোফাইব্রিল মিলে হয় মাইক্রোফাইব্রিল মিলে হয় ম্যাক্রোফাইব্রিল, আর অনেকগুলি ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে এই তন্তু সৃষ্টি করে। কোষ প্রাচীরের কাজ কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। মূল্যায়ন। তোমরা কোষ প্রাচীরের মূল উপাদান কি নিশ্চয়ই বলতে পারবে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। কখন কোষ প্রাচীর পুরু বা স্থূল হয়? কোষ প্রাচীর পুরু হয় যখন সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয়, তখন কোষ প্রাচীর পুরু বা স্থূল হয়। কোষ প্রাচীরের 2টি কাজ অবশ্যই তোমরা বলতে পারবে যে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কোষের নির্দিষ্ট আকৃতি দান করা। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। নিচের দিকে ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে এবং বেল আইকনে ক্লিক করলে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।